হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম তোমাদের কাছে সেই আবার আগের আমাদের পুরনো সেটআপ। আমি জানি তোমরা সবাই খুব পছন্দ করো, আমার শুরু তো এখান থেকেই। তো আজকে আবারও আমাদের পুরনো সেটআপে বসে তোমাদের সাথে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করব। প্রত্যেককে বলবো একটা করে লাইক করে দাও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, করে নিও। আজকে চারিদিকে ফ্যান চালিয়ে বসেছি, বুঝতেই পারছো। জানি না কোনো রকম নয়েজ আসবে কিনা, একবার চলো ট্রাই করে নিই। তো চলো আমি ভালো করে ট্রাই করে দেখে নিলাম, একবার শুনে নিলাম ভয়েসটা, যে কোনো রকম ভয়েস এখানে কোনো নয়েজ ফ্যানের আসছে কিনা। আসছে না। তো চলো আমরা এবার ঘটনায় ফিরি। খুব ভালো লাগছে সেই আবার সেই পুরনো সেটআপ, সত্যি খুব খুব ভালো লাগছে। এবার ঘটনাটায় যাবার আগে তোমাদের বলবো, আজকে কিন্তু প্রশ্ন আছে, খুব মনোযোগ সহকারে ঘটনাটা কিন্তু শুনতে হবে আর সঠিক প্রশ্নের উত্তর দিতে হবে। জানি তোমরা অনেকেই কিন্তু প্রশ্নের উত্তর সঠিক দাও, তবে কি জানি একজনের দেখে আর একজন লেখো নাকি তা জানি না, কিন্তু অনেকেই সঠিক উত্তর দাও, বুঝতে পারি। তো চলো এবার ঘটনায় ফিরি। আজকে যে ঘটনাটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, এই ঘটনাটা একটা হসপিটাল, একটা শ্মশান, দুটো জায়গা এখানে ঘটনা রয়েছে। দুটো জায়গাকে নিয়ে আজকের ঘটনাটা, এক হচ্ছে হসপিটাল, এক হচ্ছে শ্মশান। ঘটনাটা ঘটে হচ্ছে আমাদের মনোরমা আন্টির সাথে। মনোরমা আন্টি উনি একজন আর্ট, শাড়ির আর্ট ডিজাইনার। ওনার কাজ, উনি নিজে যে আর্টগুলো করেন সেগুলো অনলাইনে উনি বড় বড় যারা শাড়ি কোম্পানি আছে তাদেরকে সেই আর্টগুলো, ওনার ড্রয়িং করা নিজের, সেগুলো উনি পাঠিয়ে দেন। এটাই হচ্ছে ওনার কাজ। আর ওনার কাজ হচ্ছে রাত জেগে মাথা থেকে ইউনিক ইউনিক নিউ নিউ সব আর্ট ডিজাইন বের করে, মানে উনি একজন ডিজাইনার। মনোরমা আন্টি আমাকে বলেন, সোনা, তুমি আমার থেকে বয়সে অনেক ছোট, আমি তোমার আন্টির সমান হব, তোমাকে আমি সোনা বলেই বললাম। আমার জীবনে একটা ঘটনা ঘটেছে, ঘটনাটা আজও আমি ভুলতে পারি না। সেই ঘটনাটা আজকে আমি তোমার সাথে শেয়ার করব। আমি জানি আমার ঘটনাটা তুমি আমার থেকেও ভালো করে তোমার ইউটিউবে পরিবারের সাথে তুমি সুন্দরভাবে প্রেজেন্টেশন করবে। এটা আমার তোমার উপরে আস্থা বলো, বিশ্বাস বলো, যেটাই বলো আছে। আমি তোমাকেই ঘটনাটা আমার শেয়ার করলাম। মনোরমা আন্টি বলে, আমি খুব ভালো করে মনে আছে, 2015 সালে, 2015 সালে নভেম্বর মাস, বেশ ঠান্ডা। আর 2015 কিন্তু বেশ ঠান্ডা পড়েছিল। যারা যারা 2015 ঠান্ডাটা উপভোগ করেছে, 2015 পর থেকে সেই রকম ঠান্ডা কিন্তু এখনো পর্যন্ত আর আসেনি। আমাদের মনোরমা আন্টি বলে, শীতের সময় ঘুরতে যাওয়াটা অনেকেই পছন্দ করে, তার মধ্যে আমি একজন। আমি শীতকালে ঘুরতে যাওয়াটা খুব ভালোবাসি। তো সেরকম আমি, আমার একটি মেয়ে আছে, আমি আমার মেয়ে দুজনে মিলে যাই তারাপীঠ ঘুরতে। যখন আমি আর আমার মেয়ে তারাপীঠ ঘুরতে যাই, তখন আমাদের পাড়া থেকে আমাদের অনেকেই বলে যে, তোমরা এই শীতের সময় তারাপীঠ ঘুরতে যাচ্ছ কেন? আমরা বললাম, আমাদের শীতের সময় ঘুরতে ভালো লাগে, কারণ মৎস্য ভয় শীতের সময় তারাপীঠে। আর তুমি শীতকালে গেলে বাইরে বেরোতে পারবে, গরমের সময় গেলে এসি তোমাকে রুম নিতে হবে আর এসির মধ্যেই থাকতে হবে। ইচ্ছে থাকলেও উপায় হয় না যে বাইরে বেরোই। তার জন্য আমাদের মনোরমা আন্টি, তার মেয়ে কলেজে পড়েন, তাকে নিয়ে দুজনে মিলে কিন্তু ঘুরতে যায়, অ্যাকচুয়ালি পুজোও দিতে যায় তারাপীঠে। তো একটা বড় আর্ট ডিজাইনের, মানে একজন বড় আর্ট ডিজাইনার, তার সাথে আমাদের মনোরমা আন্টির কিছু কাজের বিষয় নিয়ে কথা হয়েছিল। তা সেই কাজটা যাতে মনে মনে হয়ে গেলে মানত করেছিল যে আমি মা তারাকে গিয়ে পুজো দিয়ে আসবো। আর ঠিক সেরকমই মনোরমা আন্টির সেই কাজটা কিন্তু হয়ে যায়। মনোরমা আন্টি যেরকম মাকে কথা দিয়েছেন, সেরকমই পুজো দিতে যান। বাড়ি থেকে অনেকেই অনেক রকম কথা বলে, আশেপাশের লোক অনেক রকম বাধা দেয়, কিন্তু মনোরমা আন্টি যেটা মানত করেছিলেন সেটা দিতে যায়। আরও একটা কথা,
অনেকেই তোমরা কোনো আবেগে, যদি কারোর কোনো শরীর খারাপ হয়, হট করে হয়তো কোনো কাজটা হচ্ছে না, আমরা আবেগে পড়ে আমরা মানুষকে কি বলবো, ভালো করার জন্য, সুস্থ করার জন্য, সেই বিপদের হাত থেকে রক্ষা করার জন্য আমরা কিন্তু নানা জায়গায় দেব দেবীর কাছে আমরা কিন্তু মানত করে ফেলি যে হে প্রভু, তুমি ওকে ঠিক করে দিলে আমি তোমাকে গিয়ে এই দিয়ে পুজো দেবো, আমি ওই দিয়ে পুজো দেবো, অনেক কিছু মানত করি, কিন্তু ওটা আবেগে বলি। যখন সেই জিনিসটা আমাদের হয়ে যায় বা সেই মানুষটা শরীর ঠিক হয়ে যায়, তখন কিন্তু সত্যি কথা বলতে আমাদের সেই মানত পূরণ করার কথা আর মনে থাকে না, আমরা কিন্তু ভুলে যাই। আর আমরা ভুলে যাই যখন, তখনই হয় সব থেকে বড় সমস্যা। তবে এখানে আমি এই কথাটা বলে রাখলাম, কারণ অনেক আমার কাছে যারা কাজ করিয়েছে মায়ের, আমাকে বলেছে, আমি তাদের গুণে দেখে বলেছি যে এরকম এরকম বাড়িতে আপনাদের হচ্ছে, একটুখানি ভেবে চিন্তা করে দেখুন তো কোনো জায়গায় কোনো মানত করা আছে কি না। তো তখন তারা বলছে আমার তো বাড়িতে অনেক দিন ধরে এরকম হচ্ছে, বুঝতে পারছি না। কিন্তু আমি বলার পর তারা মনে করেছে যে সত্যি ওনাদের কোনো না কোনো জায়গায় মানসিক করা ছিল, মানে মানত করা ছিল। মানত করা ছিল, তার কারণেই কিন্তু তার বাড়িতে অশান্তি হচ্ছিল, তার বাচ্চাটি বারবার করে অসুস্থ হচ্ছিল, কাজে কর্মে বাধা পড়ছিল, বিঘ্ন ঘটছিল। এটা কিন্তু হয় যদি তোমরা কোনো জায়গায় মানসিক করে সেই মানসিক যদি পূর্ণ না করো। হ্যাঁ, এটা হয়। আমাদের মনোরমা আন্টি, সে কিন্তু নিজের মতো করে গিয়ে মাকে পুজো দেয়। যখন পুজো দেওয়া হয়ে যায়, মা মানে মনোরমা আন্টি আর ওনার মেয়ে যখন মায়ের মন্দির থেকে ফিরছেন, ওনারা গেছিলেন যখন আমাবস্যা ছিল, আর ওনারা সকাল 5টায় লাইন দেয়, দুপুর 1:30 নাগাদ ওনাদের পুজো দেওয়া সম্পূর্ণ হয়। ওনারা পুজো দিয়ে লাইনে দাঁড়িয়ে বিধ্বস্ত, মানে তাদের মানে ওই সময় শরীরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হচ্ছে, শরীর বড্ড ভেঙে পড়েছে, এতক্ষণ দাঁড়িয়ে সিঁড়িতে বসে, যতই শীতকাল হোক দাঁড়িয়ে থাকা, কনস্ট্যান্ট একটা জায়গায় বসা ওটা, নানা রকম লোকের ভিড়ে চিৎকার চেঁচামেচি, শরীরের মধ্যে একটা উইকনেস লাগছে, খুব দুর্বল ফিল করছে। তখন তারা 1:30টার সময় মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে যখন তারাপীঠে রাস্তা দিয়ে ওনারা হাঁটছেন, বাজারের রাস্তা দিয়ে, তখন মনোরমা আন্টির মেয়ে আন্টিকে বলে যে আচ্ছা মা, খুব খিদে পেয়েছে মা, আজকে প্লিজ নিরামিষ খাবো না। অ্যাকচুয়ালিও নিরামিষ তারা মুখে দেয় না, বাড়িতে কিছু না কিছু মাছ মাংস খায়, আর বাচ্চা মানুষ, সে তো একটা ইয়াং মেয়ে না, সে কি নিরামিষ খাবে। তো মনোরমা আন্টি তখন তার মেয়েকে বলে যে দেখ মনা, তারাপীঠে মায়ের কাছে আসলে নিরামিষই খেতে হয়। তখন তার মেয়ে বলে না মা, এরকম কোনো কথা নেই, তারা বলতে বলতে কিন্তু যাচ্ছে, এরকম কোনো কথা নেই, আমারও অনেক কলেজের ফ্রেন্ডরা আসে তার গার্জেনের সাথে, তারা এখানে এসে অনেক রকম খাবার ট্রাই করে মা, এরকম কোনো কথা নেই। তো পুজো দেওয়া হয়ে গেছে, এখন কিন্তু আমাকে তোমার মটন খাওয়াতে হবে। আমি শুনেছি এখানে নাকি ছোট ছোট মটন, মানে কচি যেটা পাঁঠার মাংস, তো আমাকে সেটা খাওয়াতে হবে। তখন মনোরমা আন্টি নিজেও খেতে ভালোবাসেন, তখন বললো ঠিক আছে, তাহলে একটা কাজ কর, দুপুরের লাঞ্চ আমরা একটা যেতে যেতে পথে একটা হোটেল থেকে আমরা খেয়ে নিই, বিকেল বেলা তুই আমি বেরিয়ে ঘুম টুম দিয়ে উঠে শরীরটা একটু ভালো লাগবে, তখন এখান থেকে আমরা মাংস কিনিয়ে রান্না করার ব্যবস্থা আছে, জায়গায় জায়গায় ভাত রুটি মাংস যে যেরকম খায় রান্না করে দেওয়ার ব্যবস্থা আছে, আমরা ওখান থেকে রান্না করিয়ে আমরা আমাদের মতো রাতে খাবো। মনোরমা আন্টির মেয়ে না না করে মানতে প্রথমে চায়নি, তারপর বললো ঠিক আছে চলো, কারণ এখন তো মাংসর দোকান খোলা আছে কি নেই, এতটা যাওয়া রান্না করা, আর পেটে তো ছুঁচো ডন মারছে, কিছু করার নেই, প্রচন্ড খিদে পেয়েছে। তখন মনোরমা আন্টি আর ওনার মেয়ে দুজনে একটি ওখানে হোটেলে যায়, খাবার হোটেলে। হোটেলে গিয়ে ওনারা ওখান থেকে নিরামিষ থালি যেটা হয়, তখন 60 টাকা করে নিরামিষ থালি ছিল, একটা ভাজা, ডাল, একটা সবজি,
পাঁপড়, আর এদিকে ছিল চাটনি, ব্যাস, আর ভাত। তো মনোরমা আন্টি আর তার মেয়ে দুজনে খাবার খেয়ে যখন ওনারা খাবারের বিল পে করতে যাবে, তখন ওখানে একজন, ওনাদের একদম পাশে একটা টেবিলে একজন সাধু টাইপের কেউ এসে বসে। মাথার মধ্যে বিশাল বড় জটা, পাকড়ি, মনে হচ্ছে যেন পাকড়ি বেঁধেছে, এত বড় জটা, আর চোখগুলো প্রচন্ড লাল, অস্বাভাবিক, গায়ের মধ্যে ধুলো মাখা। যখন এসে বসে তখন হোটেলের যারা খাবার দিচ্ছিল ছেলেগুলি, সাথে সাথে সেই সাধু সন্ন্যাসী যাই বলো, ওনার সবাই পা ছুঁয়ে প্রণাম করতে থাকে। উনি তখন সবাইকে দু হাত তুলে সবাইকে আশীর্বাদ দিচ্ছে। এই যখন দেখে, তখন একটি হোটেলের ছেলেকে মনোরমা আন্টি ডাকে, দেখে তখন জিজ্ঞেস করে যে কি ব্যাপার, তুমি ওনার পায়ে হাত দিচ্ছ, তোমাদের হোটেলের সবাই দেখলাম, ম্যানেজার পর্যন্ত ওনাকে এসে নমস্কার করছে, উনি কে হয়? তখন সেই ছেলেটি বলে, ইনি হচ্ছে তারাপীঠ শ্মশানের সব থেকে বড় সন্ন্যাসী। তখন বলছে আচ্ছা আচ্ছা। তখন ওই ছেলেটি বলে, এনার দেখা এনার দেখা পাওয়ার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে। যদি আপনাদের কিছু অবাঞ্ছিত কাজ যদি থেকে থাকে, যদি মনে করেন যে করাবেন, তাহলে আপনি এই সাধু বাবার পায়ে সমরাপন্ন হন। ওনাকে যদি আপনি আপনার কথা বলে ওনাকে যদি মানাতে পারেন, তাহলে পরে আপনাকে জীবনে কষ্ট, দুঃখ, বাধা, আর্থিক দুর্নীতি এই দিয়ার পেছনে ঘুরে তাকাতে হবে না। দেখো, এবার কথা আসছে, আমরা যেখানে মানুষ, আমরা যে যত টাকায় আয় করি না কেন, আমরা কিন্তু সব সময় একটা জিনিস ভাবি যে আমার অনেক টাকা হবে, আমার গাড়ি হবে, আমার বাড়ি হবে, আমার সোনা দানা হবে, আমার সম্পত্তি হবে। এটা প্রত্যেক মানুষেরই কিন্তু মনের শখ থাকে। মানুষের কিন্তু একটা শখ থাকে, সে যত কোটি টাকা, লাখ টাকা আয় করুক, সেভাবে আমি আরো বাড়াবো। মনোরমা আন্টি বলে, জানো সোনা, আমি হোটেলের ওই ছেলেটির কথা শুনে এক প্রকার বলতে পারো লোভে পড়ে গেছি। খুব ভয় লাগছে, ওনাকে কি বলবো, ওনার কাছে যাব, যদি উনি ধমকে ওঠেন, যদি আমাকে কিছু বলে, খুব ভয় লাগছে। তখন মনোরমা আন্টি তার মেয়েকে বলে, তুই যা, তুই যা, তুই যা মানা, গিয়ে ওনার পায়ে প্রণাম কর, তারপর উনি যদি তোর সাথে কথা বলে আমি যাব। কারণ উনি কথা বলছে না, হাত তুলে শুধু আশীর্বাদ করছে, বলছে তুই যা। তো মনোরমা আন্টির মেয়ে মায়ের কথা শুনে উঠে যায়। তখন ওনাদের খাওয়া হয়ে গেছে, আর ওই যে সন্ন্যাসী বাবা, ওনার কিন্তু খাওয়া হয়নি। মনোরমা আন্টির মেয়ে গিয়ে পায়ে চরণ ধরে প্রণাম করে। যখন প্রণাম করে, তখন ওই সাধু বাবা বলে যে উঠ বেটি, উঠ উঠ, ক্যা হুয়া? তখন মনোরমা আন্টির মেয়ে তখন মনোরমা আন্টির দিকে তাকায়, ও তো অ্যাকচুয়ালি কিছু জানে না কি বলবে। তখন মনোরমা আন্টি উঠে যায়, উঠে গিয়ে বলছে, বাবা মেয়ে বহুত মানে বিপদ, আমি তোমাদের বাংলায় বলছি, হ্যাঁ, বলছে বাবা আমি অনেক বিপদে আছি, তুমি আমাকে বাবা রক্ষা করো, আমার স্বামী নেই, আমার মেয়ে কলেজে পড়ে, আমি একজন আর্ট ডিজাইনার, বাবা প্লিজ বাবা তুমি আমাকে বাঁচাও। তখন বলছে কি হয়েছে? তখন বলছে, বাবা আমার নিজের বাড়ি আছে সল্টলেকে, নেই তা না বাবা, জীবনে আমার শখ আছে, আমি আমার পাড়ার প্রতিবেশী, আমার নিজের লোক, যারা আমার উপর খুব হিংসা করে বাবা, আমি সৎ পথে, আমি কষ্ট করে, আমি আমার সৎ পথে এই টাকা উপার্জন করেছি বাবা, অনেকে আমার কাছে টাকা মেরে নিয়েছে বাবা, আমি তাদেরকে নিজের মনে করে আমি তাদের টাকা দিয়েছি, কারোর বউর অপারেশন হবে, কারোর দোকানে মাল তুলতে হবে, এরকম বাবা অনেককে দিয়েছি বাবা, আমাকে কেউ টাকা দেয়নি বাবা, আপনি আমাকে এমন কিছু দেন যাতে আমাকে তারা আমার যে পাওনা টাকা তারা দিয়ে দেয়। আর বাবা আপনি এরকম কিছু করে দেন
যেন আমাকে জীবনে কোনোদিন দুঃখের সম্মুখীন না হতে হয়। আমি যেন পথ এগোতে থাকি, আমার সেই পথ যেন খুব সুখদায়ক হবে। মানে আমি যেন সুখে শান্তিতে মেয়েকে নিয়ে থাকতে পারি। আর আমার মেয়েও যেন জীবনে মানে যাকেই বিয়ে করুক না কেন শ্বশুর বাড়ি যেন ভালো হয়। তখন সেই সাধু বাবা সব শুনে বলল, বেটি তেরা बहुत মানে বড় স্বপ্ন, মানে बहुत बड़ा सपना है तेरा। এক মানে একটা নিঃশ্বাসে তুই এত কথা কি করে বললি? তুই তো সব বলে দিলি, আমার কানকে আমি শুনতেও দিলাম না, এত কথা তুই সব বলে দিলি। তখন মনোরমা আন্টি চুপ করে যায়। মানে সেই সাধু বাবা মনোরমা আন্টিকে বোঝাতে চায় যে তুই খুব লোভী, তুই এত কিছু চেয়ে নিলি, সবই ভালো, সবই ভালো, তুই এত কিছু চাইলি। এই কথাটাই অ্যাকচুয়ালি মনোরমা আন্টিকে বলে। মনোরমা আন্টি কিন্তু সেই ভেবে ওই সাধু বাবাকে অ্যাকচুয়ালি কথাগুলো বলেনি। কারোর সাথে তো শেয়ার করা নেই, কাকে বলবে? ওনাকে পেয়েছে, উনি সব পারেন, তো সেরকম ওনার কাছে মানে পুরো সব চেয়েছে, জীবনে যা যা মনোরমা আন্টির পাওনা ছিল। তখন সেই সাধু বাবা বলল, তোরা এখানে থাকবি না এখন তারাপীঠ থেকে চলে যাবি? বল, এইখানে থাকবি না চলে যাবি? তখন মনোরমা আন্টি বলল, না বাবা, আমরা তো কালকে সকালে যাব, আমরা থাকবো। বলছে, बहुत अच्छा बात बोली है तूने। अमावस्या का रात है। अमावस्या ছিল প্রথমেই বললাম। आज अमावस्या के रात में 12 बजे के बाद तू और तेरा बेटी मेरे पास आना। তখন বলছে, বাবা আমরা আমরা কোথায় যাব বাবা? বলছে, क्यों क्यों? मैं तो शमशान घाट में बैठी रहूंगी तेरे लिए। तू और तेरा लड़की आना मेरे पास। তখন বলছে, ঠিক আছে বাবা, কিন্তু বাবা ভয় লাগছে, মেয়েটাকে নিয়ে আসবো শ্মশানে, বাবা যদি মেয়েটা ভয় পায়। বলছে, कुछ नहीं होगा, कुछ नहीं होगा, मैं हूं ना। मुझे तूने बाबा पुकारा ना, मैं हूं तो। तू आना मेरे पास 12 बजे के बाद, রাত के 12 बजे के बाद आना। ঠিক আছে। শোনার পর থেকে মনের মধ্যে একটা কিন্তু 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 একটা ভয় ভয় কিন্তু ঘুরছে। মনোরমা আন্টি বলে, আমি মানে বলে তো ফেলেছি, কিন্তু আমার এত ভয় করছে, আমি রাতের বেলা মেয়েকে নিয়ে সত্যি যেতে পারবো কি? আমার প্রচন্ড ভয় লাগছে, মেয়েকে নিয়ে যাব, মানে কিছু যদি হয়। আর আমি সত্যি কথা বলতে বিয়ের পর আমার হাজবেন্ডকে নিয়ে আমি এসেছিলাম, আমার হাজবেন্ড, আমার শ্বশুর মশাই আর আমি। আমার তখন মেয়ে হয়নি, তো ওই মেয়ের মানসিক করতেই এসেছিলাম সন্তানের জন্য। কিন্তু আমি মেয়েকে নিয়ে যাব শ্মশানে, তাও রাতের বেলা 12টার পর, মানে একটা ভয় তো লাগবেই না, উনি তো জানে না কিছু। তো যাই হোক, রাতের বেলা, মানে রাতের বেলা না, সন্ধ্যাবেলা, মেয়ে যেহেতু উনি মায়ের কাছ দিয়ে বলেছে কচি পাটার মাংস আর রুটি খাবো, তো তখন মনোরমা আন্টি মানে একটা মনের মধ্যে তো ভয়, একটা কৌতূহল চলছেই, কিন্তু মেয়েকে যেহেতু উনি কথা দিয়েছে, উনি মেয়েকে নিয়ে সন্ধ্যা 7টার দিকে বেরোয়। বের হয়ে ওনারা মাংস একটা দোকান থেকে কেনে, রান্নাও করায়, রুটিও নেয়, নিয়ে হোটেলে আসে। তখন আনুমানিক 9:30 বাজে, কারণ ওনাদের 12টার পর যেতে হবে। এদিকে হোটেলে ওনারা কিন্তু বলে রেখেছে যে আমরা শ্মশানে যাব। তারাপীঠে অনেক হোটেল আছে, মানে খুব যদি এক্সপেন্সিভ হোটেলে থাকো তাহলে সেই হোটেলগুলো লক করা থাকে, বললে খুলে দেয়। আর মোটামুটি যেগুলো নর্মাল, সেখানে মোটামুটি বাজারের মধ্যে খোলাই থাকে, রাতের বেলা লক করে না, কারণ মানুষ যাবা আসা করে, সেখানে খোলাই থাকে। তো আমাদের মনোরমা আন্টি বলছে, সোনা, রাত যখন 12টা বাজে, আমরা তো খেয়ে দিয়ে মেয়ে ঘুমিয়ে পড়েছে, মেয়েকে তুললাম। মেয়ে তো যেতে চাইছিল না, ও একটা ভয় পাচ্ছে, কিন্তু আমিও চাইছি না মেয়েকে নিয়ে যাই, কিন্তু আবার ভাবছি, বলেছে যদি মেয়েকে না নিয়ে যাই, যদি বকা দেয়, যদি একা যাব সেই সাহসও পাচ্ছি না, মেয়ে থাকলে একটা জোর। মেয়েকে নিয়ে রাত্রেবেলা ঠিক 12টার পর বার হয়। বলছে,
হোটেল থেকে শ্মশান পর্যন্ত যেতে 15-16 মিনিট লাগে পায়ে হেঁটে। তো তারা খালি পায়ে বেরিয়েছে, যেন শ্মশানে জুতো পরে যেতে পারবো না, মানে কোথায় রাখবো জুতো না রাখবো, একটা মানে কৌতূহল, জানে না তো কিছু। বলছে সোনা, যখন আমরা মানে হোটেল থেকে বেরিয়ে রাস্তায় পা রাখলাম, দেখলাম আমাদের মতো এরকম অসংখ্য মানুষ রাত 12টার সময় তারাপীঠে ঘুরে বেড়াচ্ছে, অসংখ্য মানুষ। তখন আমি ভাবলাম, বাবা কি ভয় পাচ্ছিলাম। তখন মনোরমা আন্টি তার মেয়েকে বলছে যে মনা, কি ভয় পাচ্ছিলাম, কত লোকজন দেখেছিস। তখন মেয়ে বলল, হ্যাঁ মা, এখানে তো রাতের বেলা অনেকে অনেক রকম কাজ করাতে আসে, আর আজকে আবার আমাবস্যা, শীতকাল হোক না, শীতকাল কুয়াশা হেদ করে মানুষ চাদর মুড়ি দিয়ে, মাথায় টুপি পরে, জ্যাকেট পরে মানুষ ঘুরে বেড়াচ্ছে। কেউ কেউ তো হোটেলের পাতলা যে ব্ল্যাঙ্কেট সেগুলো মুড়ি দিয়ে বেরিয়েছে। যাই হোক, মনোরমা আন্টি আর তার মেয়ে দুজনে মিলে কিন্তু যায়, গিয়ে সেই সাধু বাবা যিনি, ওনাকে খুঁজতে থাকেন, অনেকটা সময় ওনাকে খুঁজতে থাকেন। খুঁজে 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 একটা সময় দেখে দূরে একটা গাছের নিচে শ্মশানের ওখানে খুব দাউ দাউ করে আগুন উঠছে। যখন অন্ধকারের মধ্যে আগুনে মানুষের চোখ পড়ে, তখন মানুষ হট করে আকর্ষণ হয়। তখন দেখে, আরে সেই তো সাধু বাবা, কিন্তু উনি একা নেই, ওখানে বেশ কয়েকজন জমায়েত হয়ে বসে আছে। তখন আমাদের মনোরমা আন্টি আর তার মেয়ে ওখানে যায়। যেতে দাঁড়িয়ে থাকতে সাধু বাবা দেখে তখন মনোরমা আন্টিকে বলে, বেটি আ গেই বেটি, ব্যাগ ইয়াবার ব্যাগ। তো আরো সবাই বসেছিল, তার মধ্যে মনোরমা আন্টি আর তার মেয়ে দুজনে ওখানে বসতে তখন আন্টি আর তার মেয়ে যখন বসে আছে, যারা আগে ছিল তারা না ওখান থেকে উঠে যায়, তারা ওখান থেকে উঠে অন্যত্র চলে যায়। এইদিকে মনোরমা আন্টি আর তার মেয়ে যখন ওখানে বসে আছে, তারা রীতিমতো খুব ভয় পাচ্ছে। কারণ সেই যে সাধু বাবা, ওনার না চোখটা বন্ধ, উনি জাস্ট চোখটাকে এরকম করে বন্ধ করে বসে কিছু একটা মন্ত্র পড়ছে বাবু হয়ে। আর এইদিকে আমাদের মনোরমা আন্টি তার মেয়ে সামনে আগুনের ওপারে বসে আছে, এপারে সাধু বাবা। হঠাৎ বুঝতে পারলো ওনাদের পেছনে, ওনাদের পাশে কেউ যেন একটা অদৃশ্য কেউ এসে বসলো, যার গায়ে একটা ফ্যাপসা পচা এত বিচ্ছিরি দুর্গন্ধ। আমাকে আন্টি বলে, সোনা, আমি দ্বিতীয়বার জীবন থাকতে কোনোদিন ওই পচা দুর্গন্ধ আর আমি শুকতে চাই না, যেন আমি কোনোদিন ওরকম পচা দুর্গন্ধ না পাই। বলছে, আমার ওই গন্ধ নাকে ঢুকতেই আমি কক কক পারতে পারতে ছুটে গিয়ে পাশে একটা গাছের গোড়ায় বমি করে ফেলি, কারণ এত পচা গন্ধ, আমি ওখানে বসতে পারছি না। কিন্তু আমার মেয়ে কোনো গন্ধ পাচ্ছে না। আমার মেয়ে বলছে, মা কি হয়েছে কি হয়েছে। সাধু বাবা চোখ খুলে বলল, क्या हुआ बेटी, क्या हुआ, उल्टी कर रही है। তখন মনোরমা আন্টি সেই বাবাকে বলে, नहीं बाबा कुछ नहीं हुआ है, या श्मशान भूमि है ना, या श्मशान भूमि है, यहाँ पर कैसा कैसा दुर्गंध मेरे नाक में आ रहा है। তখন বাবা বলছে, नहीं बेटी तू यहाँ पर बैठ, उठना मत, यहाँ पर बैठे रहे, মানে বসে থাক, এখান থেকে উঠবি না। আমাদের মনোরমা আন্টি বলছে, আমি আমার মেয়ে বসে আছি, কিন্তু সেই বাবা চোখ বন্ধ করে কি যে মন্ত্র পড়ছে। বাবা তাকিয়ে থাকলে সাহস হচ্ছে, যদি কেউ আশেপাশে ভূত পেট চলে আসে, বাবা চোখ বন্ধ, বাবা কি দেখতে পাচ্ছে? এবার তার তো একটা আত্মা, আত্মার শক্তি আছে, সেটা তো আমি জানি না। হঠাৎ করে বাবা চিৎকার করছে, চলা যা, ইয়া সে চলা যা। मैं बोल रही हूँ, यहाँ से चला जा, आज तेरा खत्म, आज तेरा खत्म, आज तुझे मैं खत्म कर दूंगा, तू चला जा, यहाँ से चला जा। এই কথা যখন চোখ বন্ধ করে বলছে, তখন মনোরমা আন্টি প্রচন্ড ভয় পায়। প্রচন্ড ভয় পেয়ে মেয়েকে নিয়ে ওখান থেকে উঠে যায়। উঠে তারা কি করেছে, অনেকটা রাস্তা ওই শ্মশানের সরু রাস্তা, ওখান থেকে আসতে উঠে আর পিছনে তাকিয়ে তাকিয়ে দেখছে।
এই ফাঁকে ওই যে সাধু বাবা চোখটা খুলে বলছে, ठहर जा, अरे तुम लोग कहाँ जा रहे हो बेटी, तुम्हें मैं नहीं बोला तो। তখন মানে মনোরমা আন্টি না থতমত খেয়ে গেছে। আরে চালা যা কাকে বলছে ভাই, এ তো মানে সাধু সন্ন্যাসী, কি করে দেবে না করে দেবে, এ মাথা ঠিক নেই ভেবে পালাচ্ছিল, উঠে পালাচ্ছিল। এবার যখন উঠে পালাচ্ছে তখন সাধু বাবা চোখ খুলে তখন বলছে যে তুঝে তো मैं तुझे नहीं बोला, तू यहाँ पर आ, मुसीबत कर देगी तू मुझे, यहाँ पर आ, जल्दी आ। তখন মনোরমা আন্টি আর তার মেয়ে কাঁপতে 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 ভয়তে গিয়ে ওখানে বসে बोलছে तुम लोग मुझे ना बोल के यहाँ से उठ के कहाँ जा रहे थे, हाँ तुम लोग जानते हो तुम्हारे साथ क्या क्या होता, तुम चला जाते यहाँ से तो बच नहीं जाते, तुम चला जाते तो आज रात तुम दोनों ही, माँ बेटी दोनों ही मर जाते, तुम्हारा मृत्यु অনিবার্য था। ঠিক আছে, তো যখন এই কথা বলে দিদিভাই তখন জিনিসটা বুঝতে পারে যে অ্যাকচুয়ালিও যে আমি অনেক বড় ভুল করছিলাম, কিন্তু দিদিভাইয়ের দোষ না, দিদিভাই তো বুঝতে পারছে না যে উনি চালা যা কাকে বলছে। যাই হোক, দিদিভাই বলছে আমাদেরকে কি জানি না, মানে গুঁড়ো গুঁড়ো ছিল ছাই ধরনের, মানে মনে হয় ওই মানুষ মরে যাওয়ার পর সেই ছাই হবে, ছাই নিয়ে আমাদের মুখে মাথায় চুলে টুলে বুকে টুকে সব দিয়ে দিল, দিয়ে বলছে आप यहाँ पर तो बैठे रहा कर, कुछ नहीं होगा, डरने का कोई बात नहीं है, कोई बात नहीं है डरने का, यहाँ चुपचाप बैठे रहा कर, मेरे पास बैठे रहा, মানে এখানে বসে থাক। ঠিক আছে, যাই হোক গাইস, তোমরা জানো আমি হিন্দি পারি না, দিদিভাই ভালো হিন্দি বলছিলেন, আমি চেষ্টা করছিলাম যাতে আমি ফুটাতে পারি সেরমভাবে, তো আমি বাংলাতেই বলছি, আমি হিন্দি পারি না, বেকার তোমরা হাসবে। তো তখন বলল যে তোরা এখান থেকে আর কোথাও যাবি না, এখানে বসতা, যা হবে আমি বুঝে নেব। দিদিভাইয়ের মেয়ে ভয়তে চুপচাপ বসে থাকে, যারা ছিল তারা সবাই ওখান থেকে উঠে চলে যায়। বলছে একটা সময় গিয়ে মানে সেই সাধু বাবা ওদের দুজনকে বসিয়ে উনি হাঁটতে হাঁটতে কোথাও যেন গায়েব হয়ে গেল, কিছুটা গিয়ে ভ্যানিশ হয়ে গেল, নেই। অনেক দূরে আরো কিন্তু সাধু বাবা আছেন, শুধু উনি একাই না, আরো অনেকেই আছে যারা তন্ত্র সাধনা করছে রাতের বেলা। বলছে হঠাৎ করে একজন মহিলা একদম ঘোমটা দেওয়া, একদম কুঁজো অবস্থা, লাঠি নিয়ে, লাঠিটাও কালো, শাড়িও পরে আছে কিন্তু কালো, একদম কুঁজো, মানে কোমর সোজা হয় না, জানি না কোথা থেকে আসলো। এসে বলছে बेटी मुझे भूख लगा है, बेटी मुझे भूख लगा है, मुझे खाना दे बेटी, कुछ रुपए दे बेटी। তখন মনোরমা আন্টি বলছে नहीं 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 मेरे पास नहीं है, रुपए नहीं है। বলছে দে বেটি, বলছে নেই है। তখন সে ওখানে দাঁড়িয়ে সেই কিরকম ভাবে ঠিক এরকম ভাবে একটা অদৃশ্য, মানে একটা অদ্ভুত যেরকম পাগলামি করে মানুষ, ওরকম ভাবে ওনার মেয়েকে, মনোরমা আন্টির মেয়ের মুখের সামনে এসে ঠিক এরকম করে দেখছে। তখন মনোরমা আন্টি ওই জিনিসটা দেখে খুব রাগ হয়। মনোরমা আন্টির রাগ হওয়াটা স্বাভাবিক, কারণ সে একজন মা, সে মা হয়ে সে দেখছে আমার মেয়ের দিকে কেউ একজন এরকম ভাবে মুখের কাছে দেখছে, দাঁতগুলো না পুরো কালো, কি বিকট, ঠোঁটটা না শীতের সময় যেরকম শুকিয়ে গেলে ফেটে গেলে হয়, ঠিক ঠোঁটটা এরকম ফেটে গেছে, কি বিকট তার রূপ, সে বলে বোঝাতে পারবো না, গালগুলো ফাটা ফাটা একদম। তো মনোরমা আন্টি তখন মেয়েকে নিয়ে ওখান থেকে উঠে পড়ে, উঠে তখন মেয়েকে বলছে মোনা চ বাড়ি চল, এসব আমরা করবো না, দরকার নেই। তো তখন মনোরমা আন্টির মেয়ে আর আন্টি দুজনে ওখান থেকে চলে যায়।
চলে যায়। আর এই যে চলে গেছে, তারা বিশাল বড় একটা ভুল করে আসে। কারণ সাধু বাবা ওদেরকে ছাই ভস্ম মাখিয়েছিল, মাথায়, গায়ে, হাতে, জামা কাপড়ে ঘষে দিয়েছিল। বলেছিল এটা আছে, ভয় পাবি না, ইয়াসে মত জানা, ইয়াসে উঠনা নেই। কিন্তু মনোরমা আন্টি সেই বুড়ি মহিলাটির যে বিহেভিয়ার দেখে সে রাগে ওখান থেকে হোটেলে চলে আসে। হোটেলে আসার পর মেয়ে আর মা দুজনেই বেড থেকে আর উঠতে পারে না। কোমর থেকে পায়ের পুরো নিচ পর্যন্ত তাদের আর কোনো জোর নেই, উঠতে পারে না। লাস্টে কোনো রকমে যে হোটেলে ছিল সেই হোটেলে রিসেপশনে ফোন করে, ফোন করে পুরো বিষয়টা বলে। যখন ফোন করে বলে তখন হোটেল থেকে লোক আসে, এসে ডাক্তার দেখায়। যেরকম আমরা তারাপীঠে গেলাম, যে হোটেলে ছিলাম তোমরা জানো, তো সেখানেও শরীর খারাপ লাগছিল। আমি রিসেপশনে বলছিলাম, মানে আমি আর প্রিন্স কথা বলছিলাম। তো তখন ওনারা বলছিল যে আমাদের ডক্টরস আছে, মানে তোমরা যদি একটুখানি এক্সপেন্সিভ হোটেলে হতো তো তাদের না মানে ডক্টর থাকে। কোনো রকম মেজর প্রবলেম হলো, কিছু হলো, যদি রিসেপশনে রাতের বেলা এমার্জেন্সি ফোন করলে ওরা ডক্টর কিন্তু নিয়ে আসে। ঠিক আছে, যেরকম আমরা তারাপীঠে গেছিলাম, কখন পুজো দিতে যাব, কখন কি করব, মানে আমরা একজনকে ফোন করে ডাকি, সেখান থেকে ম্যানেজার একজনকে পাঠান। খুব বিশেষ, মানে খুবই দায়িত্ববান একজন মানুষ, আমার বাবার মতো ঠিক অনেকটা। ওনার মানে মুখমণ্ডলীটা, ওনার হাইট আমার বাবার মতো, রোগা পাতলা ওরকম। আসেন, এসে আমাদের সাথে আলোচনা করছিলেন। মানে রুমে ওনাকে বসতে দেওয়া হয়, জল দেওয়া হয়, তারপরে কফিও বলা হয়। উনি আসেন, আমরা কিভাবে পুজো দেবো, কিভাবে কি করব, কটার সময় উঠবো, কোন জায়গায় যাব, সব কিছু আমরা ডিসিশন ওনার সাথে নিচ্ছিলাম। সেরকমই আমি আমি নিজে প্রেফার করি। আমি তাই তোমাদের সবসময় বলি, থাকবে একটুখানি ভালো হোটেলে থাকবে। কারণ দেখো, আমরা বছরে একবার দুবার ঘুরতে যাই, যাতে আমরা এরকম কোনো হোটেলে থেকে যাতে আমরা কোনো সাহায্য না পাই হোটেলে রাতে কিছু হলে। তারপরে অনেক সময় রিসেপশনে কেউ থাকে না রাতের বেলা, গিয়ে ডাকলেও বেরোয় না, গেট খোলে না, বাইরে বেরোনো যায় না, অনেক প্রবলেম। আমার কাছে অনেক ঘটনা এরকম আসে, আমি জানি। আমি তাই তোমাদের বলছি, থাকবে যখন একটুখানি এক্সপেন্সিভ হোটেলে থাকবে। এবার দেখো, যার যার সামর্থ্য মতো, এটাই হচ্ছে ম্যাটার করে, যার যার সামর্থ্য। এবার তখন ডাক্তার আসে, ডাক্তার এসে দিদিভাই আর দিদিভাইয়ের যে এই আন্টি, সরি দিদিভাই না, মনোরমা আন্টি আর ওনার মেয়েকে ইঞ্জেকশন দেয়। দুজনকে কোমরে ইঞ্জেকশন দিয়ে ওনারা ওখান থেকে একটা ট্যাক্সি বুক করে। ট্যাক্সি বুক করে ওনারা ওনাদের বাড়ি ফিরে আসে। বাড়িতে ফিরে আসার পর পুরো বাড়িতে সন্ধ্যার পর থেকে ওরকম পচা দুর্গন্ধ বেরোতো। আর সারা ঘরে না ছাই 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 হয়ে থাকতো, সারা ঘরে ছাই ছাই হয়ে থাকতো। আমাদের মনোরমা আন্টি বলে, সোনা, আমার কাজের যে মেয়েটা আছে বাড়িতে, তারা একবেলা কাজ করতো, কলকাতা শহরে দুবেলা আসার মতো এত সময় কারণ নেই। একবেলা করতো, তারাপীঠ থেকে আসার পর দুবেলা আসতো। আমি বললাম, টাকাও বাড়ালাম, দুবার এসেও কাজ করিয়ে দিয়ে সারা ঘরে না ছাই ছাই হয়ে থাকতো, বিছানার মধ্যে, তারপর যেখানে যাচ্ছি কিচেনে, মেঝে, টাইলসের মধ্যে ছাই। বুঝতে পারতাম না কেন কেন এটা আমাদের সাথে হচ্ছিল, আগে তো হতো না। তারপর হলো কি, এরম ভাবে চলছে। আমার নিজের মনোরমা আন্টির নিজের কাকা, অনেক বয়স হয়েছিল, প্রায় মানে 89 এরকম সামথিং, 89 এরকমই সামহাও কিছু একটা বয়স ছিল। বলছে আমার নিজের কাকা মারা যায়। মারা যায় যখন, তখন মনোরমা আন্টি একা যায় শ্মশানে দেখতে। শ্মশানে গিয়েই অ্যাকচুয়ালি ফোনটা করে যে এরকম মারা গেছে, সবাই তো ব্যস্ত, সৎ কাজ হওয়ার আগে একবার এসে দেখে যাও। মনোরমা আন্টি বলছে, আমি যখন শ্মশানে যাই, আমি খুব ভালো করে মনে আছে, তখন সন্ধ্যা বেলা উনি মারা যায়, ওই বেলা 12টার দিকে। আমাদের কেউ খবর দেয়নি।
তারপর হয়তো কোনো কারণে খবর দেয়, তখন সন্ধ্যাবেলা আমি তো শুনে কলকাতা শহরে গাড়ির তো অভাব নেই, গাড়ি সাথে সাথে একটা রিজার্ভ করে আমি বেরিয়ে যাই। যখন নিমতলা শ্মশানে যাই, তখন দেখছি যেখানে আমার কাকার মৃতদেহ পড়ে আছে, কাকার তো অনেক বয়স হয়েছিল, পড়ে আছে, সেইখানে অনেক মহিলারা বসে কাঁদছে, যাদের আমি কাউকে চিনি না। আমি পাগলের মতো দাঁড়িয়ে কাঁদছি আর কাকার মুখটা দেখার চেষ্টা করছি। একটা জিনিস লক্ষ্য করছি, কাকি নেই, আমার যে ডেকেছে আমার জ্যাঠা বা আমার পরিবারে কেউ নেই। কতগুলো মহিলা যারা কালো কালো বরখা মতো পরা, মানে বরখা না, অ্যাকচুয়ালি শাড়ি পরে আছে কালো রঙের, তারা বসে কাকার মাথার সামনে কাঁদছে, তাও 4 থেকে 5 জন। আমি তাদের মধ্যে দাঁড়িয়ে আমি কাকার মুখ দেখার চেষ্টা করছি। হঠাৎ করে আমি দেখতে পাচ্ছি না, হঠাৎ করে একজন পেছন দিক থেকে মহিলা কণ্ঠে আমাকে বলল, বেটি, হ্যাঁ বেটি, क्या हुआ, ऐसे क्यों रो रही है, क्यों, এ বেটি। ঠিক এরকম করে গলাটা যখন বলে, ওই গলাটা না আমার খুব পরিচিত আছে, আমি পরিচয়ে, মানে আমার পরিচিতি গলা। আমি গলাটা বুঝতে পারছি, এই গলাটা আমি শুনেছি। কোথায় শুনেছি, কোথায় শুনেছি বলতে বলতে সেই যে পেছনে বৃদ্ধা মহিলা হাসছে। আমি যখন ঘুরে তাকালাম, দেখলাম আরে তারাপীঠের সেই বৃদ্ধ মহিলা এখানে কি করে আসলো। সেই ওরকম দাঁত, কালো কালো, ওরকম বিকট, ঠোঁটগুলো ফাটা, গালগুলো ফাটা, ঠিক আমার মেয়েকে যেরকম ভাবে সেদিন দেখছিল, আজকে নিমতলা শ্মশানে দাঁড়িয়ে ঠিক গঙ্গার পাড়ে আমার দিকে বলছে, ইয়ারে, हाँ मुझे पहचाना तूने, ইয়ারে মুঝে পহচানা। তখন আমাদের আন্টি ওখান থেকে ছুটতে, ভয় পেয়ে, যখন গঙ্গার ধার থেকে উপর দিকে ওঠে, তখন দেখছে বাড়ির সবাই আসছে। তখন মনোরমা আন্টিকে বলে, কি হলো, তুমি চলে যাচ্ছ কেন, কাকার মৃতদেহ ওখানে রয়েছে। তখন বলছে, ওখানে যারা রয়েছে আমি কাউকে চিনি না, ওরা কারা। তখন বলছে কেন, তখন দেখছে জ্যাঠার ছেলে, জ্যাঠার ছেলের বৌমা, তারা সব ওখানে দাঁড়িয়ে আছে। তখন মনোরমা আন্টি বলছে, শোনা, আমি কাউকে দেখিনি, আমি জানি না আমার সাথে এগুলো হয়েছে, আমি কাউকে দেখিনি। সেই বুড়ি আসলো, আমাকে ভয় দেখালো, তখনও পর্যন্ত 4 থেকে 5 জন কালো শাড়ি পরা মহিলা ছিল ওখানে, আমি কাউকে চিনি না। বলছে বাড়িতে এসে আমার শুরু হলো বমি, সেই বমি, যা খেতাম বমি হতো, ডাক্তার দেখালাম, কিচ্ছু হলো না, যা খেতাম বমি হতো। তারপর অবশেষে আমাদের আন্টি, মনোরমা আন্টি বলে যে আমি একজন, আমাদের ওখানে মানে মায়ের মন্দির আছে, আমাদের বাঙালি কালী মায়ের দুধ ধরা, ওনার কাছে আমি যাই। যখন উনি ওখানে যান, তখন ওনাকে ডেকে বললো, কিরে তারাপীঠে কি করে এসছিস। তারাপীঠ থেকেই আন্টি আর আন্টির মেয়ে খারাপ জিনিসকে ঘরে নিয়ে এসছে। খারাপ জিনিসকে বললো, কিচ্ছু করতে পারবো না, কোথায় গেছিলিস, কি করেছিস, ওখানে ছুটে যা, নালে তুই নালে তোর মেয়ের, দুজনের মধ্যে একজনের প্রাণ চলে যাবে, ছুটতে যা। তখন মনোরমা আন্টি গাড়ি ঠিক করে রাতের বেলায় মেয়েকে নিয়ে ছুটে যায়। সেই সাধু বাবাকে খুঁজে পায় না 3 দিন ধরে। 3 দিন লোককে বলে বেড়াচ্ছে তাকে কিরম দেখতে, কেউ বলতে পারছে না। ওখানে অনেক সাধু আসে ওরকম সিদ্ধি লাভ করতে, অমাবস্যা পূর্ণিমায় কাজ করে চলে যায়, তাদের পাওয়া যায় না। বলছে তাকে বঙ্কেশ্বরী, যে কালী মাতার মন্দির আছে ওখানে শ্মশান আছে, বঙ্কেশ্বরী কালী মন্দিরে আমিও গেছিলাম, ওখানে লোকজন পর্যটক কেউ যায় না, ছমছমে পরিবেশ, শুধু মায়ের মন্দির লাল, আর ধারে জঙ্গল, জঙ্গলের ভেতরে মৃতদেহ পুড়ছে, গ্রামবাসীরা মারা গেলে ওখানে নিয়ে আসে। ওইখানে গিয়ে দেখছে যেখানে চিতা পুড়ছে, সেই চিতার আগুনের পাশে শীতকালে উনি গরমের তাপ নিচ্ছে। যখন দেখে তখন বলছে, ইয়া পারা, क्या हुआ था उस रात को, वहां से भाग गई थी तू और तेरी बेटी, क्या रे, मैंने बोला था ना
यहाँ से मत जाना, मेरे बात तूने नहीं मानी, वहां से चला गया ना। তখন মনোরমা আন্টি বলে, ওই বয়স্ক মহিলা বলে, আরে পাগলি, ও তো মেরা বাস কা কাম হে, ও তো মানে বলছে আমি তোকে রেখে দিয়েছি, ও তো তোদের পাহারা দিচ্ছিল আমাবস্যার রাতে, যাতে অন্য কেউ তোদের ক্ষতি না করে। ওখানে অনেক আত্মা ছিল, তোরা পচা গন্ধ পাচ্ছিলিস। যখন তোরা ওখান থেকে পালিয়ে যাস, তখন সেই যে খারাপ আত্মা আমাবস্যার রাতে শ্মশানে ঘুরছিল, তারাও এই আন্টির পেছনে দৌড়াতে দৌড়াতে হোটেল পর্যন্ত যায়। হোটেল থেকে তারা কলকাতায় চলে আসে। সেই আবার যখন মনোরমা আন্টি ওই বাবার কাছে যায় বঙ্কেশ্বরী মায়ের মন্দিরে, তখন তাদেরকে সেই সন্ন্যাসী বাবা, সাধু বাবা সবাইকে আবার বশে করে নেয়। মনোরমা আন্টি বলে, এটা হচ্ছে আমার জীবনে চরম একটা সত্য বাস্তব ঘটনা। আন্টি বলে, হয়তো শ্মশানে যদি না যেতাম, শ্মশানে সেই মহিলাকে যদি না দেখতাম, হয়তো আজও আমি ভুগতাম, কোথাও যেতাম না। শ্মশানে গিয়ে ওই মহিলাকে আমি দেখেছিলাম বলে আমি কালী মায়ের তোর ধরা এক পুরোহিতের কাছে যাই, সে আমাকে রাস্তাটা দেখিয়ে দেয়। অ্যাকচুয়ালিও সেই যে বাবা তারকেশ্বরের, তারকেশ্বরের সেই যে বাবা তারাপীঠের সব জানতো যে মনোরমা আন্টি আর তার মেয়ের সাথে কি হচ্ছে, যার জন্য সেই বয়স্ক যে যাকে বসে রেখেছিল মহিলা, বুড়ি বৃদ্ধা মহিলা, তাকে পাঠায় যাতে তাকে দেখে মনে পড়ে আবার যায়, আর সেটাই হয়। প্রিয় দর্শক বন্ধুরা, ঘটনাটা কেমন লাগলো? অবশ্যই ভালো লেগেছে, আমি জানি, ভয়ও লেগেছে। এবার তোমাদের প্রশ্ন বলি, আচ্ছা তোমরা বলো, আমাদের মনোরমা আন্টি কোন সালে তারাপীঠ গেছিল? তার যে একটা ইচ্ছা ছিল, মাকে বলেছিল, সেটা ফিলফুল হবার পর কত সালে তারাপীঠ যায়? রইল প্রশ্ন। আমি জানি তোমরা অনেক ইন্টেলিজেন্ট, তোমরা পটাপট উত্তর দিয়ে দেবে। আর একটা কথা, সেটা হচ্ছে মনোরমা আন্টি আর তার মেয়ে কটার সময় লাইনে দাঁড়িয়েছিল? আমাবস্যার সময় পুজো দেওয়ার মায়ের লাইনে, তারা মায়ের লাইনে কটার সময় লাইন দিয়েছিল? দুটো প্রশ্ন রইল, দেখি কে কে উত্তর দিতে পারো। আমি কিন্তু আজকেও কোনো তোমাদের নাম বলছি না, আজকে কমেন্ট করো, আগামীকাল বলবো। এবার রিজনটা শোনো কেন, সেটা হচ্ছে অলরেডি 43 মিনিটের হয়ে গেছে ঘটনাটি। এবার যদি নাম বলি 50 মিনিট, অনেকটা দেরি হয়ে যাবে। আজকে এমনিও ভিডিও যেতে হয়তো রাত হয়ে যাবে। যাই হোক, সবাই খুব ভালো থেকো, দেখা হবে আগামীকাল। ঘটনাটা কেমন লাগলো, ভালো লাগলে শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করো, ঠিক আছে? তো চলো, এখনের মতো গুড নাইট, লাভ ইউ টু, সবাইকে অনেক ভালোবাসা, এখনের মতো